ডিভিশন। একটা হচ্ছে ওষুধ খাওয়া এবং ওষুধ বেরিয়ে যাওয়া, মানে ইনপুট এবং আউটপুট, এটাকে বলা হয় ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স হলো স্টাডি অফ অ্যাবজর্পশন, ওষুধটা অ্যাবজর্ব হবে, ওষুধটা ডিস্ট্রিবিউট হবে, ওষুধটা মেটাবলাইজ হবে এবং ওষুধটা শরীর থেকে বেরিয়ে যাবে। কাজ শেষে পাখি ঘরে ফিরে যায়। ওষুধের কাজ হলো সে বেরিয়ে যেতে হবে। ওষুধ শরীরে থাকা মানে বিষ। আমরা আগেই বলছি ড্রাগের ডেফিনিশনে ইটস এ লিগ্যাল পয়জন। ওষুধ বিষ কিন্তু লিগ্যাল বিষ, সুতরাং এটা শরীর থেকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য ফার্মাকোকাইনেটিক্স হলো ওষুধের ইনপুট এবং কাজ শেষে পাখি আবার আউটপুট। এর মধ্যখানে কি ঘটে? ওষুধ অ্যাবজর্ব হয়, এর মধ্যে কি হয়? ওষুধ ডিস্ট্রিবিউট হয়, ওষুধ মেটাবোলাইজড হয়, ওষুধ বেরিয়ে যায়। তাইলে এই যে ওষুধ শরীরের ভিতরে ঢুকে, তাহলে ওষুধের একটা মুভমেন্ট হচ্ছে, তাহলে মুভমেন্ট অফ ড্রাগ ইনটু, উইদিন অর আউটসাইড দি বডি। তাহলে ঢুকবে, কাম করবে, বেরিয়ে যাবে। এটা হলো ফার্মাকোকাইনেটিক্স। শরীরের মধ্যে এটা কাজ করার জন্য একটা নির্দিষ্ট ঘনত্বের মধ্যে কনসেন্ট্রেশনে থাকতে হবে এট দ্য সাইট অফ অ্যাকশন। তাহলে টু বি অ্যাকশন, এ ড্রাগ মাস্ট বি প্রেজেন্ট ইন অ্যাডিকুয়েট অ্যামাউন্ট ইন দ্য সাইট অফ অ্যাকশন। হার্টের ওষুধ খাইছো মুখ দিয়া, অ্যাবজর্ব করছে ইন্টেস্টাইনে, পৌঁছে দিছে রক্তে, রক্তে এটাকে আবার ডিস্ট্রিবিউট করে দিবে হার্ট মাসেলের মধ্যে। তাইলে আমরা যখন শরীরের ভিতরে ওষুধটা ঢুকাচ্ছি, ইট ইজ অ্যাবজর্ব, অ্যাবজর্ব হওয়ার পরে এন্টার ইনটু দি বডি এবং ডিস্ট্রিবিউট হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ দি বডি। এবং কোথায় যাবে? টু রিচ দ্য সাইট অফ অ্যাকশন। যার যে কাজ, চোখের সমস্যা, রক্ত চোখের মধ্যে নিয়ে পৌঁছায় দেবে। হার্টের সমস্যা, ওষুধটা রক্তে হার্টে নিয়ে পৌঁছে দিবে, কারণ ব্লাড হচ্ছে ট্রান্সপোর্ট মিডিয়া। তাইলে এই রক্ত খাইছে, এই ওষুধ খাইছে মুখ দিয়া বা নাক দিয়া বা ঢুকাইছে অন্য জায়গা দিয়া, এটা কিন্তু রক্তে যাওয়ার জন্য অনেকগুলো ব্যারিয়ার বা বাধা ক্রস করতে হবে। এই বাধা, the drug has to cross the various barrier। কি কি ব্যারিয়ার ক্রস করবে? খেলে মুখ দিয়া, তাহলে প্রথমে ড্রাগটা রক্তে যাওয়ার জন্য প্রথম ব্যারিয়ার হইলো ইন্টেস্টিনাল ইপিথেলিয়াম, খাদ্যনালীর বাইরের যে পর্দা, এই পর্দাকে ক্রস করে যেতে হবে। এক নম্বর হলো ইন্টেস্টাইনাল ব্যারিয়ার। দুই নম্বর হলো সেলের মেমব্রেন, কোষের মেমব্রেনকে ভেদ করতে হবে। তিন নম্বর হলো কিডনির ক্ষেত্রে রেনাল মেমব্রেন। আর সর্বশেষ হলো ক্যাপিলারি। তুমি জানো রক্ত থেকে কোনো ওষুধ, কোনো কিছু বেরিয়ে যাওয়া এবং রক্তে ঢুকার একটাই ফুটা আছে, রাস্তা আছে, সেটার নাম কি? ক্যাপিলারি। ক্যাপিলারি বলা হয় এক্সচেঞ্জ ভেসেল। ঢুকার সময় আর্টারি হয়ে ঢুকে, আর্টারিওলস, আরো ছোট হয় ক্যাপিলারি, ক্যাপিলারি পরে ভেনিউলস, এরপরে ভেইন। তাহলে আর্টারি নামে ঢুকে, ভেইন নামে বেরিয়ে আসে। এটা তোমার অ্যানাটমিক্যাল নলেজ থেকে জানা তোমরা। তাহলে আবার বলি, একটা ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছার আগে অনেকগুলো ব্যারিয়ার ক্রস করতে হয়, যেমন ইন্টেস্টাইনাল ইপিথেলিয়াম, সেল মেমব্রেন, রেনাল মেমব্রেন, ক্যাপিলারি ব্যারিয়ার। এইগুলোকে আমরা এক কথায় বলি বায়োলজিক্যাল মেমব্রেন। What is biological membrane? Biological membrane is made of two layers of phospholipid. এটা যদি আমরা অ্যানালাইসিস করি, অ্যানাটমি দেখি, তাহলে এটা দুইটা লেয়ার অফ ফসফোলিপিড, মাঝখানে প্রোটিন। তাহলে বায়োলজিক্যাল মেমব্রেন ইজ কনসিস্ট অফ টু লেয়ার অফ ফসফোলিপিড, আর ইন বিটুইন থাকে একটা প্রোটিন, উইথ প্রোটিন ইন বিটুইন। তাইলে আমরা এখন কথাটাকে সামারির ভিতরে যদি ঢুকে দিই, ড্রাগ শরীরে ঢুকলো, মুখ দেওয়া হোক, ইনজেকশন দেওয়া হোক, যেই জায়গা দিয়ে হোক, তারপর এটা শরীরে অ্যাবজর্ব হয়ে প্লাজমাতে গেল। প্লাজমা থেকে আইদার এটা সরাসরি মেটাবলাইজড হয়ে এক্সক্রিশনে চলে যেতে পারে, অথবা টিস্যুতে এটা স্টোর হয়ে থাকতে পারে, অথবা এটা সাইট অফ অ্যাকশনে যায় তার কাজ করতে পারে। এখন এই যে ট্রান্সপোর্ট নিয়ে আমি আলোচনা করতেছি, ঢুকাই দিলে ওষুধ, সেটা চলে গেল রক্তে, এই ট্রান্সপোর্টের প্রসেস গুলা আমরা ফিজিওলজিতে পড়ে এসছো, ফার্মাকোলজি যেহেতু বেসিক, আবার আমরা সেটার উপর কিছু কথাবার্তা বলি। মেকানিজম অফ ট্রান্সপোর্ট অ্যাক্রস দি বায়োলজিক্যাল মেমব্রেন, কি কি পদ্ধতিতে এই ট্রান্সপোর্টটা হচ্ছে। আমরা তিনটা বা চারটা প্রসেস আমরা ফার্মাকোলজিতে, ফিজিওলজিতে পড়ে আসছি। একটা হলো প্যাসিভ ট্রান্সফার, একটা হলো ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সফার, আর দুইটা আছে এন্ডোসাইটোসিস
এক্সোসাইটোসিস। আসো প্যাসিভ ট্রান্সফার, এটা দুই ভাগ, একটা সিম্পল ডিফিউশন আর হচ্ছে ফিল্টারেশন। ডিফিউশন কাকে বলে কেউ বলতে পারবা? হোয়াট ইজ ডিফিউশন? এনিবডি ইন দ্য ক্লাস? তোমরা শুনছো তো আমাকে? এটাকে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, কোন ট্রান্সপোর্ট বা কোন মলিকিউল বা কোন ড্রাগ from higher to lower diffusion, না লোয়ার টু আপার, নিচের থেকে উপরে যায়, না বেশি কনসেন্ট্রেশন থেকে Higher concentration to lower concentration. এক্স্যাক্টলি, এক্সেলেন্ট বয়, ইন দ্য মর্নিং from higher concentration to lower one। সকালবেলা যে হাত ধুয়ে এসছো, টিফিন করার আগে ট্যাপটা ছেড়ে দিছো, উপরের পানির খুব হায়ার কনসেন্ট্রেশন, অটোমেটিক্যালি পানিটা পড়ছে, মুখ দিছো, দিস ইজ ডিফিউশন, নো এনার্জি ইজ রিকোয়ার্ড, খালি কনসেন্ট্রেশন ডিফারেন্স, হায়ার টু লোয়ার। কিন্তু তোমার আব্বু যে সকালবেলা মিটারটা ছেড়ে ওষুধ পানিটাকে যে উপরে তুলছে ট্যাঙ্কির মধ্যে, এটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওখানে এনার্জি লাগছে, পেট্রোল লাগছে, ঠেইলা পানির উপরে তুলছে ট্যাঙ্কির মধ্যে। দিস ইজ কল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, প্রেসার গ্রেডিয়েন্ট, হয় চাপের বিরুদ্ধে অথবা ঘনত্বের বিরুদ্ধে ঠেইলা উঠাইতে হয়েছে, সেখানে এনার্জি লাগে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যখন আমরা আলোচনা করব, আমরা বলবো প্যাসেজ অফ এনি ড্রাগ পার্টিকেল অর এনি পার্টিকেল এগেইনস্ট concentration gradient or pressure gradient or electrical gradient take a cell তুলে, that is called the active transport, it needs energy। তাহলে আমরা আগেরটাই চলে আসি। প্যাসিভ ট্রান্সপোর্ট দুই রকম, একটা সিম্পল ডিফিউশন ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার ওয়ান, আরেকটা প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে ফিল্ট্রেশন। সেল মেমব্রেন গুলোর ভিতরে ফুটে আছে কতগুলো অ্যাকুয়াস স্পুর বলে, অ্যাকুয়া মানে পানি, এই কনসেন্ট্রেশনের ঠেলা খাইয়া ওই পোরের ভিতরে যখন ঢুকে, এটাকে বলে ফিল্ট্রেশন। তাইলে টেক দি মেসেজ নিচ্ছ যে অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সফার দুই রকম, সিম্পল ডিফিউশন, ফিল্টারেশন। এরপর আসো ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট, যার আন্ডারে দুইটা, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা বললাম ইট ইজ দ্য ট্রান্সপোর্ট অফ ড্রাগ পার্টিকেল অর এনি মলিকিউল এগেইনস্ট দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এটার জন্য এনার্জি লাগে। যেমন বললাম পানি উপরে তুলতে সকালবেলা পেট্রোল লাগছে, তোমার একটা ইয়ে লাগে, কি বলে, একটা ইয়ে মোটর লাগে, মোটর দিয়ে ঠেইলা পানির নিচ থেকে উপরে উঠে, এখানে এনার্জি লাগে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট রিকোয়ার্ড এনার্জি বিকজ it has to go against the concentration, against the pressure. Anyway, এর আন্ডারে আরেকটা আছে ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্টে ফ্যাসিলিটেড ডিফিউশন। এখানে কোনো এনার্জি লাগে না, তবে ক্যারিয়ার লাগে। তুমি যদি সিএমসি হাসপাতালের দোতলা তিনতলা উঠতে চাও, তাহলে তোমাকে দারোয়ান বাধা দেবে, কিন্তু তখন বাধা দেবে না যখন তোমার হাতে একটা স্টেথোস্কোপ থাকে অথবা গায়ে একটা ফোন থাকে, তারা বুঝবে যে ইউ আর এ মেডিকেল স্টুডেন্ট। ঠিক ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা, এটা হইলো একটা ক্যারিয়ার প্রোটিন ফ্যাসিলিটেট করে, একটা ক্যারিয়ার সাবস্টেন্স ফ্যাসিলিটেট টু ট্রান্সপোর্ট ফ্রম ইনসাইড টু আউটসাইড অর ফ্রম আউটসাইড টু ইনসাইড। যেমন ধরো বাংলাদেশ বিশ্বে একটার জন্য বিখ্যাত, এটা হলো কি স্যালাইন, ওরাল স্যালাইন। ডায়রিয়া আমাদের দেশে বেশি হয়, সুতরাং আমরা ওরাল স্যালাইনের সাথে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে খুব কন্ট্রোলিং। আমি তো সারা পৃথিবীতে ঘুরছি, ইউরোপ বলো, আমেরিকা বলো, এমনকি নিউজিল্যান্ডে আমি 4 বছর ছিলাম, অস্ট্রেলিয়া 11 বছর, কোনোদিন পেটে একটু ফুটফাট আওয়াজও করেনি। কেন? ওদের ফুডের উপর ওদের কন্ট্রোল, সাংঘাতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই যে ডায়রিয়া হয় না আমাদের দেশে, বেশি ডায়রিয়া কারণ আমাদের খাবার দাবার সবকিছুই কন্টামিনেট, মানে দূষিত। এই কারণে আমরা ডায়রিয়ার সাথে ফাইট বেশি করি। সুতরাং আমরা ওরাল স্যালাইন, আইভি স্যালাইন, ফ্লুইড ম্যানেজমেন্ট, এসব ক্ষেত্রে আমাদের ডাক্তাররা ওদের চেয়ে অনেক ভালো। এখন আমরা যে ওরাল স্যালাইন দিচ্ছি, একটা লোকের শরীর থেকে লবণ পানি বেরিয়ে গেছে, প্লাজমা বেরিয়ে গেছে, প্লাজমাটা ডাক্তাররা অ্যানালাইসিস করে দেখছে 0.9% সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুইভ্যালেন্ট টু বডি ফ্লুইড অফ প্লাজমা। তাহলে কারো যদি ডায়রিয়া হয়, আমরা ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য তাকে 0.9% সোডিয়াম ক্লোরাইড দেই, যেটাকে নর্মাল স্যালাইন বলা হয়। কিন্তু তুমি লক্ষ্য করছো নর্মাল স্যালাইনে লবণের সাথে আমরা আবার গ্লুকোজ দিই। হোয়াট ইজ দ্য ফাংশন অফ গ্লুকোজ? এটা কি নিউট্রিশনের জন্য? না, গ্লুকোজ করে কি সোডিয়ামটাকে সেলের ভিতরে ঢুকতে সাহায্য করে। তাহলে গ্লুকোজ এই ক্ষেত্রে ক্যারিয়ার, সে ফ্যাসিলিটেট করলো সোডিয়ামটাকে ভিতরে ঢুকার জন্য। এই জন্য আমরা ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্টকে বিভাগ করছি, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে ফ্যাসিলিটেড। যেমন
enter of glucose help to enter the sodium. এছাড়া আরো দুইটা ট্রান্সপোর্ট প্রসেস আছে, একটা হলো এন্ডোসাইটোসিস আর একটা হলো এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস হলো বোয়াল মাছের মতো, বোয়াল মাছ যখন মাছ খায় বিশাল হা করে থাকে, পট করে মাছটা ঢুকে যায়। কিছু 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 আছে তোমার যেটা এন্ডোসাইটোসিস, ইট ইজ এনগাল বাই দি সেল, সেল হা করে থাকে, ড্রপটা তার ভিতরে ঢুকে, সেল ফট করে মুখটা ঢুকে ফেলে, এন্ডোসাইটোসিস, এনগালফমেন্ট ইনসাইড। এই প্রসেসও কিছু কিছু ড্রাগ শরীরে ঢুকে অপ করে বল মাছের মতো গালের ভিতরে ঢুকে ফেললে, যেমন অ্যামিবা এরকম। আরেকটা হলো এক্সোসাইটোসিস, যেমন নার্ভ ট্রান্সমিটার গুলো নার্ভ গ্র্যানুলে এসে জমা হয়, ওখান থেকে ফেটটা বেরিয়ে আসে, যেই মাত্র অ্যাকশন পটেনশিয়াল আসে, মাত্র নার্ভ টার্মিনালের মধ্যে উত্তেজনা হয়, উত্তেজনা ফেটে যায়, ফেটে গেলে ভিতর থেকে নিউরোট্রান্সমিটার গুলো বেরিয়ে আসে, এটা হলো এক্সোসাইটোসিস। তাহলে মোটামুটি বেসিক কথাগুলো আমরা আলোচনা করলাম। হোয়াট আর দ্য মেকানিজম অফ ট্রান্সপোর্ট অফ ড্রাগ অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। তোমার রিটেনের মধ্যে তুমি লিখবা স্যার, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, তার আন্ডারে আছে সিম্পল ডিফিউশন এবং ফিল্টারেশন। আরেকটা হচ্ছে স্যার ক্যারিয়ার মেডিয়েটেড ট্রান্সপোর্ট, তার আন্ডারে আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেড ডিফিউশন। এছাড়াও দুইটা সিস্টেম স্যার কাজ করে, একটা হলো এন্ডোসাইটোসিস, সেল এনগালফ করে গিলে ফেলায়, আরেকটা হচ্ছে এক্সোসাইটোসিস, কোনো জায়গা থেকে ফেটটা বেরিয়ে আসে, ফিনিশ। এখন এর মধ্যে আরেকটা পরীক্ষা শর্ট নোট দিতে পারি, এটা আমার ফার্মাতে ইন্টারেস্টেড না, কিন্তু যেহেতু আমরা ওষুধের ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ দুই জায়গায় স্পেশাল সিস্টেম দিয়ে রেখেছে, একটা হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার, আর একটা হলো ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। যে কোনো ওষুধ মানে ব্রেইনে ঢুকতে পারবে না, আল্লাহ একটা সিস্টেম দিয়ে রেখেছে, এটারে বলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। যে কোনো ওষুধ বেবিরে ক্ষতি করতে পারবে না, মায়ের ফুলের ভিতরে প্লাসেন্টার ভিতরে একটা ব্যারিয়ার আছে, দ্যাট ইজ কল্ড ব্লাড প্লাসেন্টা ব্যারিয়ার। এই দুইটার উপরে শর্ট নোট আসে, এগুলো তোমরা অ্যানাটমি পড়ছো, এখন তোমাদের বইতে নোট এটা পাবা। আসলে আজকে সেকেন্ড আইটেমটা আমরা বলি যে ওষুধ তাইলে স্যার আপনি এত কথা বললেন কোন পদ্ধতিতে অ্যাবজর্ব হয়, তার আগে আমরা আসি হোয়াট ইজ ডেফিনিশন অফ অ্যাবজর্পশন। বাংলা হলো শোষণ প্রক্রিয়া। খায়া তো পেটের ভিতরে ঢুকাই দিলাম ওষুধ, আমরা কেউ ক্যাপসুল খাই, কেউ ট্যাবলেট খাই, কেউ সিরাপ খাই। ম্যাডাম তোমাদের ডোজ ফর্মুলেশন নিয়ে ক্লাস নেওয়ার কথা, তোমাদেরকে ক্লাস নিছে ডোজ ফর্মুলেশন, কত রকমের ওষুধ ঢুকে, ক্যাপসুল, ট্যাবলেট ইত্যাদি হয়েছে। একটা সিনেমা ছিল জাফর ইকবালার ববিতা, একই অঙ্গে এত রূপ। তাহলে ওষুধ তো ওষুধই, কিন্তু শরীরে বিভিন্ন ভাবে ঢুকে, কেউ ক্যাপসুল আকারে ঢুকে, কেউ ট্যাবলেট আকারে ঢুকে, কেউ ইনজেকশন আকারে ঢুকে। কেন ক্যাপসুল আকার? যে ওষুধটা মুখে দিলে তিতা, যে ওষুধটা মুখে দিলে গালের একদম চামড়া সহ উঠে যাবে, সেটাকে আমরা ক্যাপসুলে ঢুকাই দিই, করে চলে যায় স্টোমাকে, স্টোমাকের অ্যাসিডিটাকে গলায় ফেলে আমি ওষুধটা পেয়ে যাচ্ছি। এভাবে বিভিন্ন ফর্মুলেশনে আমরা ওষুধ দিয়ে করি। এখন অ্যাবজর্পশন কাকে বলে? তোমরা যারা নোট করতে চাচ্ছ নোট করো, আমি ছোট্ট ছোট্ট কথাই বলি। অ্যাবজর্পশন defined as passage of drug from the site of administration. Absorption is defined as passage of drug from the site of administration into the circulation. প্রয়োগের জায়গা থেকে সার্কুলেশনে পৌঁছবে, to reach to the site of action. তাইলে অ্যাবজর্পশন হলো একটা পদ্ধতি যেটা ওষুধের প্রয়োগের স্থান থেকে ওষুধটা রক্তে পৌঁছবে, যাতে করে এটা যেই যেই জায়গায় কাজ করার জন্য সেই জায়গায় পৌঁছেছে। তাইলে টু রিচ টু দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওখানে পৌঁছতে হইলে অনেকগুলো মেমব্রেনকে ভেদ করতে হবে, সেটা আমরা আলোচনা করছি। ইন্টেস্টিনাল ইপিথেলিয়াম, সেল মেমব্রেন, রেনাল মেমব্রেন, ক্যাপিলারি ব্যারিয়ার, এই সিস্টেমগুলোকে ভেদ করিয়া, নজরুলের কবিতা উঠছে না, বলবীর চির উন্নত মামুষী শিখর হিমাদ্রি, সেখানে একটা কথা আছে, খুদার আসন আরস ভেদিয়া আমি একদম ফুটে উপরে উঠে যাব। সুতরাং এই মেমব্রেনটাকে ফুটা করে, এই মেমব্রেনকে বিভিন্ন পদ্ধতিতে সে ভিতরে ঢুকবে। মেজরিটি অফ দি ড্রাগ অ্যাবজর্ব বাই সিম্পল ডিফিউশন। 80 থেকে 90% ড্রাগ সিম্পল ডিফিউশন দিয়ে ঢুকে, মানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার। মুখ দিয়া খাইলা মেমব্রেনের এদিকে ওষুধের ঘনত্ব বেশি, গুতা খাইয়া এটা ভিতরে ঢুকে গেল লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে বলবে মেজরিটি অফ দি ড্রাগ ইউজ ট্রান্সপোর্ট কোনটা?
সিম্পল ডিফিউশন, বেশিরভাগ ওষুধ সিম্পল ডিফিউশন পদ্ধতিতে যায়, আর কিছু কিছু আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো একটু ডিটেলস বই থেকে দেখে নেবে। এখন রিটেনের জন্য একটা প্রশ্ন তোমরা বেশি ফেল করো রিটেনে, যে হোয়াট আর দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য অ্যাবজর্পশন, ওষুধ যে অ্যাবজর্ব হবে, শরীর যে ওষুধকে শোষণ করবে, কোন কোন প্রক্রিয়া তাকে প্রভাবিত করে। প্রথম প্রক্রিয়াটা 1 নম্বর হলো ডোজ ফর্মুলেশন। কোন আকৃতির খাইছো, ক্যাপসুল খাইছো, ট্যাবলেট খাইছো, সিরাপ খাইছো, না ইনজেকশন নিছো। সবচেয়ে দ্রুত হবে তুমি যদি ইনজেকশন নাও এবং আইভি। যদি ইন্ট্রাভেনাস নাও, ওষুধটা ডাইরেক্টলি চলে যাবে, মেমব্রেন ট্যামব্রেন লাগবে না। তাহলে 1 নম্বর ফ্যাক্টর যেটা ড্রাগ রক্তে পৌঁছাতে নির্ভর করে, সেটাকে আমরা বলি ডোজ ফর্মুলেশন। তাহলে ফার্স্ট ফ্যাক্টর that influence the absorption is the dose formulation. ব্র্যাকেটে লেখো ক্যাপসুল, ট্যাবলেট, সিরাপ। সিরাপ কিন্তু দ্রুত অ্যাবজর্ব হয়, যেহেতু এটা পানি, লিকুইড। তারপরে ইনজেকশন, তারপরে ট্যাবলেট, তারপরে ক্যাপসুল। নাম্বার 1 পয়েন্ট ইজ ডোজ ফর্মুলেশন। 2 নম্বর পয়েন্ট যেটা যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, সেটা হলো ডিসইন্টিগ্রেশন, ফেটে যাওয়া। এটা কতক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কতক্ষণে ডিসইন্টিগ্রেট হবে। এটা আমাদেরকে ম্যাডাম নিশ্চয় পড়াইছে। একটা ট্যাবলেটে শুধু ট্যাবলেট থাকে না, মূল ইনগ্রেডিয়েন্ট থাকবে ট্যাবলেট বা প্যারাসিটামল, তার লগে থাকবে কিছু ডাইলুয়েন্ট, এটাকে নরম করার জন্য, কালারিং করার জন্য, সুন্দর গন্ধ করার জন্য, ফ্লেভার দেওয়ার জন্য অনেকগুলো অক্সিলারি আইটেম থাকে, তাকে আমরা বলি এক্সিপিয়েন্ট। তাহলে একটা ট্যাবলেটের বা একটা ওষুধের দুটো পার্ট, প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্ট, এক্সিপিয়েন্ট। এনিওয়ে, তাহলে 2 নম্বর পয়েন্ট হলো ডিসইন্টিগ্রেশন। কত দ্রুত এই ট্যাবলেটটা ভেঙে যাবে, এটার উপরে অ্যাবজর্পশন নির্ভর করে। 3 নম্বর পয়েন্ট হলো ডিসলিউশন, কতক্ষণে গলে যাবে, এটার উপরও অ্যাবজর্পশন নির্ভর করে। তারপরে পয়েন্ট হলো এটা গলে যাবার পরে এটার যে পার্টিকেল গুলো হলো, পার্টিকেলের সাইজ কত, আমরা বলি ডালটন। সাধারণত লেস দেন 300 টু 600 ডালটন সাইজ হলে এটা অ্যাবজর্ব হয়। যত ছোট সাইজ তত দ্রুত অ্যাবজর্ব, যত বড় সাইজ তত স্লো অ্যাবজর্ব। কোনো ওষুধ যদি শরীরে ধীরে ধীরে কাজ করে, এরকম তোমরা ইচ্ছা করো, সেটা কিন্তু বড় বড় সাইজের ওষুধ দিতে হবে, পার্টিকেল সাইজ জন্য বড়। আর যদি কোনো ওষুধ দ্রুত অ্যাবজর্ব হতে হয়, এটা পার্টিকেল সাইজ হতে হবে স্মল। তারপরে পয়েন্ট, আমরা কিছুক্ষণ আগে বলছি বায়োলজিক্যাল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলেয়ার, বাইরে চর্বি, ভিতরে চর্বি, মাঝখানে প্রোটিন। তাইলে যেসব ওষুধে লিপিড সলিউবিলিটি বেশি, চর্বিতে হজম হয় বেশি, এগুলো দ্রুত অ্যাবজর্ব হবে। তাহলে আরেকটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, লিপিড সলিউবিলিটি অফ দি ড্রাগ। যে ড্রাগ লিপিডে দ্রুত সলিউবল হবে, সে দ্রুত অ্যাবজর্ব হবে। তারপরে পয়েন্ট হলো পিএইচ। তোমরা জানো পৃথিবীতে যত ওষুধ আছে, আইদার এরা অ্যাসিড অথবা উইক অ্যাসিড অথবা উইক বেস। ও বেস হলো ওষুধ হলো এরকম একটা মধ্যবর্তী হিজড়া ড্রাগ আছে, তার নাম হলো ইথানল। ইথানলের ভাপ নেই আমরা, এই যে এখন করোনার এগেইনস্টে গরম পানি, ইথানলের ভাপ, এই সেই বলে। ইথানলটা হলো একটা হিজড়া ড্রাগ, 9 পুরুষ 9 স্ত্রী। তার মানে ওষুধ হবে আইদার উইক অ্যাসিড অর উইক অ্যালকালি। এবং এখন যে করোনার গায়ে বাইরের লেয়ারটা হচ্ছে লিপিড, চর্বি দিয়ে তৈরি। এই জন্য বলছে কাপড়ের সাবান দিয়া হাত ধো তাড়াতাড়ি ভালো করে, কারণ কাপড় সাবানে অ্যালকালি বেশি, বেস বেশি, ক্ষার বেশি, সেই লিপিডটাকে ডিজলভ করে দিবে, সে ভাইরাসটাকে নষ্ট করে দেবে। অনেক দাম দিয়ে অ্যাক্সেসরিজ এটা হাবি যাবি কিনার দরকার নাই, কাপড়ের সাবান অ্যালকালিটা যেহেতু ঘনত্ব বেশি, তাইলে আমরা যেই জায়গায় ওষুধটা অ্যাবজর্ব হবো সেই এলাকার পিএইচ কত, সেই এলাকার ওষুধটা আয়োনাইজ হচ্ছে কিনা। কোনো ওষুধ যদি আয়োনাইজড হয়ে যায়, এটা আর অ্যাবজর্ব হবে না। তাহলে অ্যাবজর্ব হওয়ার জন্য এটা নন আয়োনাইজড হতে হবে। অ্যাবজর্ব হওয়ার জন্য ওখানে পিএইচটা জানতে হবে। আমাদের খাদ্যনালীর কোন জায়গার পিএইচ সবচেয়ে কম, অ্যাসিডিক এরিয়া কোনটা বলতো? কোন অর্গানটার মধ্যে অ্যাসিডিটি বেশি? স্টমাক। হ্যাঁ, স্টমাকে। এক্সিলেন্ট, গুড বয়। স্টমাকের পিএইচ কত? 1.4 সামথিং এরকম, কারণ 7-এর নিচে হলে বেশি স্ট্রং। আচ্ছা, জিহ্বার যে সালাইভা, এটা অ্যাসিডিক না অ্যালকালাইন, এটার পিএইচ কত বলো? 6.5 এই তুমি যদি থুতু ফালাও, কোনো মাকড়সা বা কোনো পিঁপড়ার মধ্যে থুতু দাও, বা জোঁক, যারা ভয় করে
যোগের মধ্যে থুতু দাও, কিছুক্ষণ পরে এটা মরে যাবে। স্লাইটলি অ্যাসিডিক, স্লাইটলি অ্যাসিডিক। রক্ত অ্যালকালাইন না অ্যাসিডিক বলো? ব্লাডের পিএইচ কত? alkaline, ব্লাডের পিএইচ কত? Slightly alkaline. 7.35 থেকে 7.4 স্যার। Excellent, 7.44 excellent boys. 7.4, slightly alkaline. এই জন্য তখন তোমার জিহ্বা কেটে যায়, রক্তের স্বাদ কিরকম, নুনতা না চুচুকা? জিহ্বা কেটে যখন রক্তের স্বাদ পাচ্ছ, নুনতা নুনতা লাগে না চুকা চুকা লাগে? অ্যাসিডিক অ্যালকালাইন বলো? স্যার বুঝি নাই স্যার। Alkaline. অ্যালকালাইন। Pungent. রক্তটা চুকা, একটু একটু চুকা, অ্যালকালাইন 7.4। তাহলে মুখের মধ্যে এটা স্লাইটলি অ্যাসিডিক, স্টোমাকে হাইলি অ্যাসিডিক। অ্যালকালাইন কোন জায়গায়, অ্যাসিডিক আর কোন জায়গায় আছে? আচ্ছা, মানে মহিলারা যখন বুড়ো হয়ে যায় bi, তাদের বেশি ভেজাইনাল ইনফেকশন নয় না ইয়াংদের বেশি ভেজাইনাল ইনফেকশন? এলডারলি লেডি, ওদের ইউটিআই বেশি হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়, যেহেতু ভেজাইনাল ফ্লুইডের পিএইচ যখন কমে যায়, অ্যালকালাইন হয়, তখন জারমের ইনফেকশন বেশি। অ্যাডাল্টের যেহেতু অ্যাসিডিক থাকে, ওখানে ভেজাইনাল ইনফেকশন অনেক কম, কারণ ভেজাইনাল ফ্লুইডের নর্মাল পিএইচ হলো অ্যাসিডিক। এনিওয়ে, তাহলে আমরা একটা পয়েন্টে আসি যে অ্যাবজর্পশনের ব্যাপারে আরেকটা নতুন পয়েন্ট আমরা পাইলাম, পিএইচ এন্ড আয়োনাইজেশন। পিএইচ যদি কম হয়, acidic drug in acidic media more absorb, alkaline drug in alkaline media more absorb. তুমি যে ড্রাগ গুলা খাইছো এটা যদি অ্যাসিডিক হয়, স্টোমাকে অ্যাবজর্ব হয়ে যাবে। যদি অ্যালকালাইন হয় তাহলে স্টোমাক কিছু হ্যান্ডেল করবো না, এটা ওই গাটে যাওয়া হবে। আমরা জানি প্যানক্রিয়াটিক জুইসে রিচ বাইকার্বনেট থাকে, তাহলে প্যানক্রিয়াটিক জুইস আইসা যে আমার সাথে স্টোমার গাটে মিলে গেল, সেই ফ্লুইড গুলো আমার সাক্কাস এন্টেরিকাস বা ইন্টেস্টিনাল ফ্লুইড গুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকালাইন। তাহলে যে ড্রাগ গুলো অ্যালকালাইন, এগুলো ওই দিকে অ্যাবজর্ব বেশি হবে, যেহেতু প্যানক্রিয়াটিক জুইস থেকে আমি বাইকার্বনেট পাচ্ছি, যেটা একটা অ্যালকালি। এনিওয়ে, আরেকটা পয়েন্ট আসো, একসাথে 2-3টা ওষুধ খাইলা, একটা ওষুধ আর একটা ওষুধের অ্যাবজর্পশনকে হ্যাম্পার করবে। তাহলে একটা পয়েন্ট আসছি, প্রেজেন্ট অফ আদার ড্রাগ। তুমি যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, এদিকে তোমার হাইপারটেনশন, এদিকে ডায়াবেটিস, এদিকে আরেক ঝামেলা, তাহলে তোমার মাল্টিপল প্যাথোলজি বডিতে ডেভেলপ করবে, ওষুধও খেতে হবে অনেক রকম। তাইলে অ্যাবজর্পশনে 2 বা ততোধিক ওষুধ খেলে একটা আরেকটাকে বন্ধ করে দিবে। যেমন তুমি যদি দুধ খাই আর টেট্রাসাইক্লিন ক্যাপসুল খাও, টেট্রাসাইক্লিন অ্যাবজর্ব হবে না। ঠিক আয়রন খাওয়ার পরে যদি তুমি অ্যান্টাসিড খাও, অ্যান্টাসিড আর অ্যাবজর্ব হবে। এইভাবে অন্য ওষুধের উপস্থিতি আরেকটা পয়েন্ট হলো প্রেজেন্স অফ আদার ড্রাগ। তারপরে আসো ওষুধ তো জেআইটিতে হজম হবে। যদি জেআইটিতে স্পাজম না হয়, মোর্টালিটি না হয়, সংকোচন প্রসারণ না হয়, তাহলে ওষুধ তো আটকেই থাকবে। সুতরাং আর একটা পয়েন্ট হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি, মানে স্পাজম। যাদের কোষ্ঠকাঠিন্য তাদের তো স্পাজম করেই না, এই জন্য 10 দিন 5 দিন পরে যায় বাথরুমে যায়। আমার এক বন্ধুর বউ শ্বশুর বাড়িতে আসা 5 দিনের দিন হাজবেন্ডকে বলতেছে, তোমাদের বাথরুম কোথায়? কো আল্লাহ, 5 দিন কোথায় গেছো তুমি? কোন আমার বড় সড়ো কিছু হয় না, ছোট গাড়া হয়েছে। তার মানে হয়ে গেল আমার প্রতি 5 দিনে যায় একদিন টয়লেট হয়, কনস্টিপেশন। তার মানে কি জেআইটির মোটিলিটি কম, বুঝতে পারছো? তাহলে জেআই মোটিলিটি ও অ্যাবজর্পশনে একটা ভূমিকা আছে। এরপরে হলো প্রেজেন্স অফ ফুড, আর একটা পয়েন্ট। খাবার দাবার থেকে অনেক ওষুধ বেশি হজম হয় না, অর্ধেক তো খাবারের সাথে মিশে যায়। সুতরাং তুমি যে 500 মিলিগ্রামের ট্যাবলেট খাচ্ছ, তোমার পেটে যদি খাবার থাকে, তোমার সিস্টেমে রক্তে 500 পৌঁছতে পারছে না। এটাকে আমরা বলি বায়োঅ্যাভেবিলিটি। কিছুক্ষণ পরে আমি তোমাকে বলতেছি হোয়াট ইজ বায়োঅ্যাভেবিলিটি। এখানে পয়েন্টগুলো আরো দিয়ে দিই। তাহলে প্রেজেন্স অফ ফুড আর একটা পয়েন্ট লিখছো। 10 নম্বর হলো ভাস্কুলারিটি। শ্বসন প্রক্রিয়াতে রক্তের বিরাট একটা ফাংশন। যে এলাকায় ভাস্কুলারিটি কম, রক্ত সরবরাহ কম, সেখানে অ্যাবজর্পশন কম। বিদেশে যারা সৌন্দর্য নিয়ে ডিল করে, তারা দেখবে শুধু নখের সৌন্দর্যের জন্য, আমি অস্ট্রেলিয়াতে দেখছি একটা আলাদা সেকশন আছে, তার নাম পোডিয়াট্রি। এই পোডিয়াট্রিতে মেয়েরা অনেক পয়সা খরচ করে নখ ঠিক থাকার জন্য, কারণ নখ মানুষের দিয়ে কি চেহারা করবে? নখ, নখ হাতে পায়ে নখ, নখ দিয়ে কি করবে স্যার? নখ দিয়েই তো। আরে সৌন্দর্যের পার্ট তো হইলো পা আর হাত, মানে নখ যদি আঁকা বাঁকা হয়ে যায়, তার তো অনেকটা বিউটি লস হয়ে গেল। স্যার কাজে অনেক পয়সা স্যার মুখের সৌন্দর্য তো আসল সৌন্দর্য। মুখ দিয়া প্রথম ঢুকে, সিস্টেমে ঢুকে, তারপরে তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় যায় আর কি। এনিওয়ে,
কিন্তু নখে কারো যদি ইনফেকশনে আমরা বলি অনকোমায়োলাইসিস, 6 মাস 9 মাস চিকিৎসা করতে হয়। কেন? এখানে ব্লাড সাপ্লাই কম, যেখানে রক্ত যাবে না সেখানেও অ্যান্টিবায়োটিক যাবে না, অ্যান্টিবায়োটিকের ট্রান্সপোর্ট মিডিয়াম তো ব্লাড। তাহলে নখে, চুলে এগুলো রক্ত যায় না। চুলের গোড়ায় যখন খুশকি হয়, এটা নিয়ে ছেলেমেয়েরা খুব প্রবলেম আছে, চুল পড়ে যায়। আমাদের এশিয়ান নারীদের বা ছেলেদের সবচেয়ে সৌন্দর্য হলো চুল। তুমি যদি এশিয়ার বাইরে যাও, ইউরোপিয়ানরা দেখবো যে তোমার কালের চোখে চুলের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আহা কি সুন্দর, মানে চুলগুলা মানুষকে এত সুন্দর করে, বুঝতে পারছো? সুতরাং চুলে কিন্তু ব্লাড সাপ্লাই নেই, আর নখের মধ্যে নাই। দ্যাটস ওয়াই ওখানে কিন্তু ওষুধ পৌঁছতে সময় লাগে। এনিওয়ে, তাহলে আরেকটা পয়েন্ট আমরা দিলাম, ভাস্কুলারিটি। যেসব এলাকায় রক্ত সরবরাহ বেশি সেখানে অ্যাবজর্পশন বেশি। লাস্ট পয়েন্ট হলো মেটাবলিজম। মেটাবলিজম হেডকোয়ার্টার হলো লিভার, আমাদের শরীরের গ্রেটেস্ট শক অ্যাবজর্বার। তুমি বাইরে যত আঘাত টাঘাত পাও, ঘরে যায় মার সাথে বসলে মা জড়াই দিলে সমস্ত শোকটা ভুলে যাও। মাদার হলো ফ্যামিলির মধ্যে গ্রেট শক অ্যাবজর্বার। বডির শক অ্যাবজর্বার হলো লিভার। যত বৃষ্টি আমরা খাচ্ছি, এই যে সিম্পল ওষুধ প্যারাসিটামল, এটা প্রথম হয় এনবেনজিকুইনিন, এটা একটা বিশাল বিষ। তখন লিভার করে কি, গ্লুটাথিয়ন নামক একটা জিনিস দিয়া ওই বিষটাকে আবার নির্বিষ করে, তারপরে প্যারাসিটামল পেটা যায় কাজ করে, প্রস্টাগ্ল্যান্ডিন অফ করে দেয়, শরীর আস্তে আস্তে ব্যথা চলে যায়। এনিওয়ে, তাহলে আমাদের পয়েন্ট গুলো আমরা শেষ করে ফেললাম। দিস আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য অ্যাবজর্পশন। এখন আমাদের আমি একটা কথা বলছি কিছুক্ষণ আগে, বায়ো অ্যাভেইলেবিলিটি। কদ্দুর খাইলা কদ্দুর পাইলা। মুখ দিয়ে যদি ওষুধ খাও, বেশিরভাগ ওষুধের লস হয়ে যায়। তুমি যদি ইঞ্জেকশনে যাও, সাধারণত আমরা যদি আইভিতে চলে যাই 100% রক্তে চলে যায়, ইন্টারমাস্কুলারে যায় 75% রক্তে চলে যায়। এই পয়েন্টটাকে বলা হয় বায়ো অ্যাভেইলেবিলিটি। ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন থ্রু এনি রুট। তবে যারা নোট করতেছো বা সামনে খাতা আছে সেটা লিখতে পারো। বায়ো অ্যাভেইলেবিলিটি is the fraction of drug that reaches the systemic circulation following administration by any route. যে রাস্তা দিয়ে দিচ্ছ না কেন, তুমি ঢুকাচ্ছ কত, ফাইনালি সিস্টেমে যাচ্ছে কত, এটাকে বলে বায়ো অ্যাভেইলেবিলিটি। যদি ভাইভাতে আমরা ধরি, বাবা কোন রুটের বায়ো অ্যাভেইলেবিলিটি 100% বলতো ছেলেরা মেয়েরা, একজন যাহাই দিচ্ছ তাহাই ব্লাডে যাচ্ছে। আইভি। আইভি, এক্সিলেন্ট গার্ড। আইভিতে যা দিচ্ছ তাও চলে যাচ্ছে। আইভিটা ইমার্জেন্সিতে আমরা এই জন্য ইউজ করি। আমরা মুখে দিয়ে দিলাম, হজম হইতে 2 ঘন্টা, রক্ত যাইতে 1 ঘন্টা, আমার রোগী ততক্ষণ পাইছে না। ইমার্জেন্সি আইভি রুটের অ্যাডভান্টেজ অনেক, ডিসঅ্যাডভান্টেজ কি বলতো একজন? আইভি রুটের খারাপ দিকটা কি ব্লাড ডাই বলো? ইট ইজ পেইনফুল, টেকনিক্যাল হেল্প ইজ নেসেসারি। এটা রক্ত পুশ করার জন্য লোক লাগে না। তুমি তোমার নিজের আইভি ইনজেকশন দিতে পারবে? হ্যাঁ পারে। ড্রাগ এডিক্ট, তারা নির্দয়ের মতো নিজের ভেইনে নিজের সিরিজ ঢুকাইয়া দেয়, কিন্তু ইট ইজ নট দি ইউজুয়াল প্র্যাকটিস, ইটস এক্সেপশন। তাহলে টেকনিক্যাল হেল্প লাগবে। কিন্তু যে উত্তরটা দিয়ে তুমি বোর্ডকে ইমপ্রেস করবা, স্যার আইভি রুটে ইট ইজ কুইকার ইন অ্যাকশন বাট কুইকার ইন রিয়েকশন এজ ওয়েল। যদি ওষুধটা বডি না আনে, তাহলে তোমার হাইপার সেন্সিটিভিটি বা রিয়েকশনটা হবে দ্রুত, রুগী মরে যাবে সাথে সাথে, তুমি যে আবার আসিয়া তাকে সেভ করতে পারো এই সময় পাবা না। কিন্তু ইন্ট্রামাসকুলার সময় পাচ্ছ, সাবকুটিনাসের সময় পাচ্ছ। আইভি তাহলে হাইপার সেন্সিটিভিটি কুইকার। এই জন্য কোনো আইভি ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক পর্যায়ে হাসপাতালের বাইরে দেওয়ার নিয়ম। ইট মাস্ট বি গিভেন ইন হসপিটাল, যেখানে ইমার্জেন্সি লাইফ সাপোর্ট আছে, অক্সিজেন দেওয়া যাবে, ওরাডক্সিন দেওয়া যাবে, কর্টিকোস্টেরয়েড দিয়ে রোগীটাকে সেভ করা যাবে। আইভি অলওয়েজ গিভেন ভেরি ভেরি স্লোলি, কারণ বডি যেন ওটাকে অ্যাকোমোডেট করতে পারে। কিন্তু আমাদের দেশে হয় কি, নার্সরা এখান দিয়ে ফোনে আলাপ করে ওখানে আইভি ঢুকাই দিচ্ছে। এরকম করতে যাইয়া ম্যাক্সে একটা ওই রুগী, 1 কোটিপতির একমাত্র বাচ্চা, ওইটা শেষ। খুব দ্রুত আইভি দিচ্ছে, ওর সাথে সাথে শেষ। আইভি দিতে স্লোলি, অ্যাটলিস্ট 5 মিনিট সময় নিয়ে নিতে হয়। তাহলে এখান থেকে একটা পয়েন্ট তোমাদের দিলাম, বায়ো অ্যাভেইলেবিলিটি, ইট ইজ দি ফ্র্যাকশন অফ ড্রাগ দ্যাট রিচেস দি সিস্টেমিক সার্কুলেশন। কি পরিমাণ ঢুকলো ফলোইং এনি রুট। আইভির হলো 100%। এখানে আরেকটা পয়েন্ট আসে, বায়ো ইকুইভ্যালেন্ট, 2 অথবা ততোধিক ফর্মুলেশন। ধরো অ্যাম্পিসিলিন ক্যাপসুল, অ্যাম্পিসিলিন ইনজেকশন,
অ্যাম্পিসিলিন ট্যাবলেট। তিনটা ফর্মুলেশন দিলাম, কে কত বেশি এফেক্টিভ এটা স্টাডি করার যে পদ্ধতি তাকে বলে বায়ো ইকুইভ্যালেন্ট। বায়ো ইকুইভ্যালেন্ট একটা টার্ম, এটা হলো কম্পারিজন অফ বায়ো অ্যাভেবিলিটি অফ ডিফারেন্ট ফর্মুলেশন অফ সেম ড্রাগ। লিখতে পারো, কিন্তু নোটে আছে। এন্ডেভার খুব মারাত্মক সুন্দর বই, কিনে ফেলতে পারো। কারণ আমরা কিন্তু আজকে প্ল্যান নিচ্ছি জুলাই তোমাদের একটা কার্ড পরীক্ষা নিয়ে নেবো আমরা এনিওয়ে। সুতরাং শুধু শুনলে হবে না, অ্যাটেন্ডেন্স দিলে হবে না, তোমার পরীক্ষা পাস করতে হবে। মেডিকেল সায়েন্স এখানে একটা আমরা বই ছাড়া কেমনে করবো? বই তোমাদেরকে জোগাড় করতে হবে। দুনিয়ার মানুষ সবাই বাইরে হইতেছে, আমরা যাচ্ছি চক বাজারে। স্যার লাইব্রেরিতে বই নেই? এন্ডেভার নাই? কোন লাইব্রেরিতে এন্ডেভার নাই? কি স্যার? স্যার এন্ডেভার কি? স্যার আমরা অনেক sick। ফার্মাকোলজি, এই এন্ডেভার সিরিজে স্যার ফার্মাকোলজি অনেকে আছে। তো বাড়িতে, ওরা বই কিভাবে কালেক্ট করবে? অধিকাংশ এটা তো তো বাড়িতে। বাড়িতে যারা এরা, ও আমাদের লাইব্রেরিয়ান সাহেব বলছে ওনার কাছে ইয়ে করলে উনি অ্যাপস এর মাধ্যমে যেই চ্যাপ্টার চাও ওই চ্যাপ্টার উনি পাঠাবে। ছবি তো স্যার মোবাইল থেকে দেখে দেখে স্যার পড়তে পারবো স্যার। আমি তো এগুলা পুরোপুরি আমি এগুলো জানি না, তবে তোমাদের কাজ হলো এগুলো সলভ করা। আমরা তো, আমার ছেলে ঢাকা থেকে খবর পাঠায়, ওই বই পাঠায়, আমি তো চকবাজার যে বই আনি পাঠাই দিতে পারতেছি। আমরা তো এর মধ্যে অনেক বইটা কিনছো না, ওই স্যার উনি কোথায় পড়েন? বঙ্গবন্ধুতে বিএসএমইউ, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এমডি করতেছে। এনিওয়ে, মেডিকেল বই তো খোলা, চকবাজার খোলা, আন্দরকিল্লা খোলা, কারো না কারো ইচ্ছা থাকলে উপায় হোক সামহাও। এখন তো স্যার বই শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো স্যার লাইব্রেরিতে বই শেষ হয়ে গেছে। শেষ হলে অর্ডার দিয়ে রাখো। একটা লাইব্রেরি নাকি এখানে, অনেকগুলো লাইব্রেরি। এনিওয়ে, তোমরা যদি বেটার ইফেক্ট তুলতে চাও ক্লাসগুলো থেকে, তোমাদের বইয়ের সাথে মিলতে হবে। আমাদের জুলাই পরীক্ষা নিয়ে একটা প্ল্যান এসে গেছে। এনিওয়ে, আর অত কিছু আছে, আমি শেষ করে দিচ্ছি। স্যার গ্রামে একদম নেটওয়ার্ক থাকে না। এগুলো অনেক কমপ্লেইন আছে, অনেক কথা আমাদের কাছে আছে, কিন্তু তুমি সময়ের সাথে যদি আগাই না যাও পিছিয়ে পড়বে। এনিওয়ে, তাহলে বায়োঅ্যাবিলিটির সাথে আরেকটা জিনিস, তোমার বায়োঅ্যাবিলিটির সাথে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, ফার্স্ট পাস মেটাবলিজম। আমি খাইলাম 1000 মিলিগ্রাম, আমার রক্তে গেল মাত্র 200 মিলিগ্রাম। তাহলে কারা কারা খাইলো, কোথায় কোথায় খাইলো? দিস ইজ কল দি ফার্স্ট পাস মেটাবলিজম। সুন্দরভাবে নোট করে লেখো, মেটাবলিজম অফ ড্রাগ বিফোর রিচিং টু দ্য সিস্টেমিক সার্কুলেশন। রক্তে যাওয়ার আগে কোথায় কোথায় ওষুধ লস হয়ে যাচ্ছে। জিহ্বাতে স্যালাইভা কিছু খেয়ে নিচ্ছে, জেআইটি কিছু খেয়ে নিচ্ছে, আর লিভার বেটা তো বসে আছে হা করে, সে প্রায় ওষুধের 60% ওষুধ মেটাবলিজম সময় লিভারে খেয়ে ফেলে। তাইলে ফার্স্ট পাস মেটাবলিজম হলো মেটাবলিজম অফ ড্রাগ বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন। এখন আমরা তোমাদেরকে ভাইভাতে বলবো, বাবা এমন কিছু রুটের নাম বলো যেগুলা লিভারে খাইতে পারে না, অন্য অর্গানে খাইতে পারে না, ডাইরেক্ট ওষুধটা চলে যায় সিস্টেম। প্রথম বলছো আইভি। এছাড়া আর কোন সিস্টেম তোমাদের মনে পড়ে? রুটস দ্যাট অ্যাভয়েড দি ফার্স্ট পাস মেটাবলিজম। ওটা আরো নিচে আসবে, উপর থেকে চলো। বুকে ব্যথা, তাড়াতাড়ি সে জিহ্বার নিচে একটা ট্যাবলেট দিবে। তাহলে আমরা এই রুটটা কি বলবো? জিহ্বার নিচে রুট বলো, সাবলিঙ্গুয়াল। অ্যাজমা, অনেক ছেলে মেয়ের অ্যাজমা আছে, কিভাবে হাঁপাচ্ছে, এক একটা নিঃশ্বাস কি দাম, একটা নিঃশ্বাসের জন্য আটকে যাচ্ছে। সে তখন কোন রুটে নেবে? ইনহেলেশন, নাকে দিয়া ইনহেলার, ভেন্ট্রোলিন ইনহেলার নিয়ে বাঁচাবে। এরকম ডাইরেক্টলি লাঞ্চে চলে যাচ্ছে, কেউ লস করতে পারতেছে না। জিহ্বার নিচে দিছে, সরাসরি রক্তে চলে যাচ্ছে, কোনো ফার্স্ট পাস মেটাবলিজম হচ্ছে না। তাইলে যে সমস্ত রুটগুলো ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করে, নাম্বার 1 হলো সাবলিঙ্গুয়াল, নাম্বার 2 হলো ইনহেলেশন, নাম্বার 3 হলো সাবকিউটিনাস, ট্রান্সডার্মাল, পাররেক্টাল, পারভেজাইনাল। এগুলো সাধারণত সিস্টেমে চলে যায় অ্যাবজর্ব হয়ে। এই গেল একটা। এরপরে আমরা আজকের ক্লাসে আমরা শেষের দিকে চলে আসছি। ডিস্ট্রিবিউশন, অ্যাবজর্ব হয়ে গেল ওষুধ, রক্তে চলে গেল। এবার রক্তের কাজ কি? রক্তের কাজ হলো এটাকে ডিস্ট্রিবিউট করা, বিভিন্ন শরীরের জায়গাতে ডিস্ট্রিবিউট করা। যেটা কিডনির জন্য খাইছো কিডনিতে চলে যাবে, যেটা চোখের ওষুধের জন্য খাইছো চোখে চলে যাবে, যেটা ঠ্যাঙ্গের ব্যথার জন্য খাইছো ওষুধটাকে ঠ্যাঙ্গের জায়গাতে ফুলতে নিয়ে যাবে। দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউশন। তাহলে হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন? After reaching the systemic circulation, the drug is distributed to other tissue. This is called distribution. তাহলে আমরা যদি সংজ্ঞাতে আসি, সুন্দর লিখছে তোমাদের বইগুলোতে, distribution is a process
by which a drug reversibly leaves the blood stream, একটা ওষুধ রক্ত থেকে বেরিয়ে যায় রিভার্সিবলি, মানে ঢুকতেও পারে বেরিয়ে যেতে পারে, and enter into the interstitium অথবা extracellular fluid. আবার বলি, distribution is a process by which a drug reversibly, মানে ঢুকতে পারবে বাইরে যেতে পারবো, leaves the blood stream and enter into the, ঢুকে কোন জায়গায়, interstitium বা extracellular fluid অথবা cell of the tissue, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। আসো, ডিস্ট্রিবিউশন হওয়ার আগে তুমি তোমার খালার বাড়িতে গেলে তোমার খালা বা খালতো ভাই নিশ্চয় তোমাকে রিসিভ করবে এসে। ওষুধ শরীরে ঢুকার পরে ওষুধকে প্রথম যে রিসিভ করে এসো এসো তুমি আমার ঘরে এসো যে বলে, তার নাম হলো প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনের ঘাড়ে চড়িয়ে সে রক্তে চারিদিকে ডিস্ট্রিবিউট হবে। তাইলে on reaching the circulation, most of the drug bind with plasma protein. ছেলে মেয়েরা বলো, রক্তে কত রকমের প্লাজমা প্রোটিন আছে, দুই একটা নাম বলো তো, বলো বলো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, আমি তোমাদের থেকে আশা করি এগুলো ফিজিওলজিক্যাল নলেজ তোমরা এই স্টেজ ক্রস করে আসছো, ফিজিওলজি পাস করে এই ইয়ারে উঠতেছে। তাইলে আমরা বলবো যে একটা এখন ডিসকাস করতেছি কি, পিপিবি, প্লাজমা প্রোটিন বাউন্ডিং, প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে আসার পরে রক্তকে প্রথম অভ্যর্থনা জানায়, ওই যে ড্রাগকে প্রথম অভ্যর্থনা জানায় প্লাজমা প্রোটিন। কে কাকে ধরে, কে কার কাছে যায়, অ্যাসিডিক ড্রাগ বাইন্ড উইথ অ্যালবুমিন, এগুলো শর্ট নোট করে নিতে হবে। অ্যালবুমিনে অ্যাসিডিক ড্রাগ গুলোকে বাইন্ড করে, তার পছন্দ ড্রাগ হলো অ্যাসিডিক ড্রাগ। আর বেসিক ড্রাগ যেটা প্রথমে বলছি, ওষুধ আইদার অ্যাসিড অথবা বেসিক, মাঝপথের মাত্র একটাই ওষুধ হিজড়া ড্রাগ, সেটা আমাদের গুরুত্বপূর্ণ না। তাহলে অ্যাসিডিক যে ড্রাগ গুলো তাকে অভ্যর্থনা জানাবে, বাইন্ড করে নিবে অ্যালবুমিন। আর বেসিক যে ড্রাগ তাকে বাইন্ড করে নিবে আলফা 1 গ্লাইকোপ্রোটিন। আবার লেখেন নাও, অ্যাসিডিক ড্রাগ বাইন্ড উইথ অ্যালবুমিন, বেসিক ড্রাগ বাইন্ড উইথ আলফা গ্লাইকোপ্রোটিন অথবা আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। এছাড়া দুটো স্পেশাল প্রোটিন আছে, থাইরয়েড বাইন্ডিং অ্যালবুমিন গ্লোবিউলিন, কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। বলো স্যার এই বাইন্ডিং এর গুরুত্বপূর্ণ, বাইন্ডিং নিয়ে আমরা আলোচনা কেন করতেছি? বাইন্ডিং নিয়ে আলোচনা এই জন্য করতেছি, যেগুলো প্লাজমা বাইন্ড করে ফেলে সে ওষুধগুলো আর একসাথে থাকে না, স্টোরে চলে যায়। তাহলে হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং? নাম্বার 1, বাউন্ড ড্রাগ আর স্টোর ড্রাগ, রিজার্ভ ড্রাগ, ফ্রি ড্রাগ আর অ্যাক্টিভ ড্রাগ। তাহলে যে ড্রাগ গুলো একসাথে থাকে ওগুলো হচ্ছে ফ্রি ড্রাগ। ফ্রি ড্রাগ অ্যাবজর্ব হইয়া মেটাবলাইজড হবে, কাজ করিয়া অ্যাকশনে চলে যাবে, অ্যাকশন করিয়া প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে, স্টুলের সাথে বেরিয়ে যাবে, শ্বাসের সাথে বেরিয়ে যাবে, ঘামের সাথে বেরিয়ে যাবে। ওষুধের কিন্তু শরীর থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র ইউরিন একমাত্র ওয়ে না, কিডনি ছাড়াও ঘামের সাথে ওষুধ বেরিয়ে যায়, শ্বাসের সাথে ওষুধ বেরিয়ে যায়, ইউরিনের সাথে বেরিয়ে যায়, চুলের সাথে বেরিয়ে যায়। বাচ্চারা দেখবে ওষুধ খাওয়ার পরে, সিরাপ খাওয়ার পরে তার সমস্ত ঘামের মধ্যে ওষুধের গন্ধ করে। তাহলে এক্সক্রিশন অনেক ওয়ে আছে, এটা আরেকটা চ্যাপ্টার আছে এক্সক্রিশন, আমরা সেদিন বলবো। আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। তাহলে এখানে বলতে হবে যে এক বাউন্ড ড্রাগ আর স্টোর ড্রাগ, আর ফ্রি ড্রাগ আর অ্যাক্টিভ ড্রাগ। ফ্রি ড্রাগ গুলো শুধু মেটাবলাইজড হয় কিন্তু বেরিয়ে যায়। তোমরা চিন্তা করো, যে ছেলে বা যে মেয়েটা অলরেডি বিয়ে হয়ে গেছে, সে কিন্তু যেখানে সেখানে ঘোরাফেরা করে না, ওই মেয়ের দেখবে না সান মারে, ওই মেয়ের দেখবে না প্লাজা, কারণ তার তো একটা বাউন্ডিং হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। সুতরাং ব্রাউন ড্রাগ কনফাইন্ড হয়ে থাকে এক জায়গায়, সে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বাড়ায় না, ছোট করে ফেলে। আর যেটা ফ্রি ড্রাগ সে ঘুরে বেড়ায়, সব কানে কাজ করে। তাহলে এখানে আমরা একটা নতুন সংজ্ঞাতে আসি, হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হলো, ওষুধটা খাওয়ার উদ্দেশ্য কি ছিল? ছড়িয়ে যাব, সব কানে ছড়াই দেব। তাহলে এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এটা মেজার করবে কেমনে? এটা আসলে প্লাজমা তো ছড়ায়। এখন ফার্মাকোলজিস্টরা করছে কি, একটা হাইপোথেটিক্যাল একটা ভলিউম চিন্তা করে নিছে, যে রক্তে কতটুকু ছড়াইলো, আর ওষুধটা আমি যদি বাইরে দিতাম সে কতটুকু ছড়াইতো। তাইলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কাকে বলে এটা আমরা পরীক্ষায় ধরবো। তোমরা যারা লিখতে চেষ্টা করতেছো লেখো,
volume of distribution defined as the volume necessary to accommodate the entire amount of drug administered. যতটুকু ওষুধ ঢুকাইছি ততটুকুকে অ্যাকোমোডেট করার মতো যে ক্যাপাসিটি, যে ভলিউম ইকুয়াল টু দ্যাট অফ প্লাজমা। অর্থাৎ প্লাজমা যতটুকু ওষুধ নিতে পারতো এতটুকু ভলিউমকে আমরা যদি চিন্তা চেতনা আনি, এটাও ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আবার বলি, আবার লেখো, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিফাইন অ্যাজ দি ভলিউম নেসেসারি to accommodate the entire amount of drug administered equal to that of plasma. অর্থাৎ আমরা যদি সমীকরণে আসি তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনে লেখা বড় হাতের বিডি সমান সমান অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি উপরে থাকবে, নিচে প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, অথবা নিচে একটা বড় টান দিয়া নিচে থাকবে প্লাজমা কনসেন্ট্রেশন অফ দি ড্রাগ, আর লাইনের উপরে থাকবে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি। আজকে এই পর্যন্ত, আমাদের আর কমপ্লেক্স করতে চাই না। আসলে বেসিক ফার্মাকোলজিটা অনেক কমপ্লেক্স। আমরা যদি সিস্টেমিক ফার্মাকোলজিতে ঢুকবো, হাইপারটেনশনের ওষুধ কি, ডায়াবেটিসের ওষুধ কি, কিন্তু অনেক সুন্দর লাগবে, অনেক মজা লাগবে, আরাম লাগবে। বেসিক ফার্মাকোলজি দিয়ে কিন্তু ভাইবা শুরু হয়, এবং সেই জন্য তোমাদেরকে আমাদের এত পরিশ্রম করা। এখন আমি তোমাদের পার্সেন্টেজ নিয়ে নিচ্ছি। জি স্যার। হ্যাঁ, ফার্মাকোলজিতে